আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। সমগ্র পশ্চিমবঙ্গকে ভূপ্রকৃতি অনুসারে তিনটে প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে সেই তিনটে অঞ্চল কি রয়েছে? উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং বৃহৎ সমভূমি অঞ্চল। আর এই তিনটে ভাগের মধ্যে আমরা প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা শুরু করব। তাহলে আমরা দেখে নিই উত্তরের পার্বত্য অঞ্চল কোন কোন জেলায় অবস্থান করেছে। যেমন দার্জিলিং জেলার উত্তরাংশ, অর্থাৎ দার্জিলিং জেলার নিচে অবস্থান করেছে শিলিগুড়ি মহকুমা। এই শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা এই পার্বত্য অঞ্চলের অন্তর্গত। এছাড়া সমগ্র কালিম্পং জেলা, সমগ্র আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলার উত্তরাংশ নিয়ে তোমার উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত হয়েছে। আর এই উত্তরের পার্বত্য অঞ্চলকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখব সেই ভাগগুলো কি রয়েছে এবং তাতে কোন কোন পর্বতশৃঙ্গগুলো অবস্থান করেছে। আমরা এখানে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের চিত্র দেখতে পাচ্ছি। আর এই পার্বত্য অঞ্চলের প্রায় মাঝ বরাবর অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। কোন নদী প্রবাহিত হয়েছে? তিস্তা নদী। আর এই তিস্তা নদী যেহেতু পার্বত্য অঞ্চলের মাঝ বরাবর প্রবাহিত হয়েছে, তাই উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে বিভক্ত করেছে। তাহলে সেটা কিভাবে করেছে? যেমন তিস্তা নদীর পূর্ব পাড়ের অংশকে বলা হয় পূর্বের পার্বত্য অঞ্চল এবং পশ্চিম পাড়ের অংশকে বলা হয় পশ্চিম পার্বত্য অঞ্চল। তাহলে আমরা প্রথমে দেখি যে পশ্চিম পার্বত্য অঞ্চলে কোন কোন শৃঙ্গ এবং কোন কোন শৈলশিরা অবস্থান করেছে। তাহলে কি দেখব আমরা? পশ্চিমের পার্বত্য অঞ্চল। এই পশ্চিমের পার্বত্য অঞ্চলে দুটো শৈলশিরা রয়েছে। একটা হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা, কি আছে? সিঙ্গালীলা শৈলশিরা। অপরটি হচ্ছে দার্জিলিং শৈলশিরা। তাহলে আমরা দেখি যে সিঙ্গালীলা শৈলশিরা কোথায় অবস্থান করেছে এবং তার উপরে কোন কোন পর্বতশৃঙ্গ রয়েছে। তাহলে সিঙ্গালীলা শৈলশিরা নেপাল এবং পশ্চিমবঙ্গের প্রায় সীমান্ত বরাবর উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে। তাহলে কোথায় অবস্থান করেছে? নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর অবস্থান করেছে। আর এই সিঙ্গালীলা শৈলশিরার উপরে বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ লক্ষ্য করা যায়। তাহলে আমরা দেখে নিই কোন কোন পর্বতশৃঙ্গ এই সিঙ্গালীলা শৈলশিরার উপরে অবস্থান করেছে। যেমন 1 নম্বর সান্দাকফু, কি আছে? সান্দাকফু। 2 নম্বর হচ্ছে সবরগ্রাম, সবরগ্রাম। 3 নম্বর হচ্ছে টাংলু। 4 নম্বর হচ্ছে ফালুট। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সিঙ্গালীলা শৈলশ্রেণীর ওপরে প্রধানত 4টে পর্বতশৃঙ্গ অবস্থান করেছে। তাহলে কি কি রয়েছে? সান্দাকফু, সবরগ্রাম, টাংলু এবং ফালুট। এর মধ্যে সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। আর এই সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ সান্দাকফু কোন শৈলশিরাতে অবস্থান করেছে? সিঙ্গালীলা শৈলশিরাতে অবস্থান করেছে। আবার সিঙ্গালীলা শৈলশিরা কোথায় অবস্থান করেছে? নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর এই সিঙ্গালীলা শৈলশ্রেণী অবস্থান করেছে। তাহলে এই গেল হচ্ছে সিঙ্গালীলা শৈলশ্রেণী। এরপরে কি রয়েছে? দার্জিলিং শৈলশ্রেণী বা শৈলশিরা। তাহলে আমরা দেখি দার্জিলিং শৈলশিরা কোথায় অবস্থান করেছে এবং তাতে কোন কোন পর্বতশৃঙ্গ রয়েছে। তাহলে দার্জিলিং জেলার প্রায় মাঝ বরাবর অঞ্চলে অবস্থান করেছে দার্জিলিং শৈলশিরা। আর এই দার্জিলিং শৈলশিরায় আবার বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ রয়েছে। তাহলে আমরা দেখি দার্জিলিং শৈলশিরায় কোন কোন পর্বতশৃঙ্গ অবস্থান করেছে।
যেমন 1 নম্বর টাইগার হিল, টাইগার হিল। 2 নম্বর ঘুম পাহাড়, কি আছে ঘুম পাহাড়। 3 নম্বর সিঞ্চল, সিঞ্চল পাহাড়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং শৈলশিরায় কয়েকটা পর্বতশৃঙ্গ রয়েছে, আর সেই পর্বতশৃঙ্গগুলো হচ্ছে টাইগার হিল, ঘুম পাহাড় এবং সিঞ্চল পাহাড় বা পর্বত। আর এই 3টে পর্বতের মধ্যে সবথেকে উচ্চতম হচ্ছে সিঞ্চল পর্বতশৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 2615 মিটার। তাহলে আমরা এখানে কি দেখেছি, দার্জিলিং শৈলশিরার উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে সিঞ্চল, এবং সিঙ্গালীলা পর্বতশৃঙ্গে এই শৈলশিরার উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু। তাহলে এই হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং তার উল্লেখযোগ্য শৃঙ্গ। তাহলে এরপরে আমরা দেখব পূর্বের পার্বত্য অঞ্চল এবং তার বিশেষত্ব। তাহলে চলো আলোচনা করা যাক। তাহলে কি রয়েছে, পূর্বের পার্বত্য অঞ্চল। এই পূর্বের পার্বত্য অঞ্চলেও 2টো শৈলশিরা রয়েছে। তাহলে কি রয়েছে, প্রথমে দূরপিনদারা, দূরপিনদারা, এবং দ্বিতীয়টি কি রয়েছে, চোলা। তাহলে পূর্বের পার্বত্য অঞ্চলে প্রধানত 2টো শৈলশিরা অবস্থান করেছে, একটা নাম হচ্ছে দূরপিনদারা আর একটা নাম হচ্ছে চোলা। আর এই দূরপিনদারা শৈলশিরা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে অবস্থান করেছে। আর এই দূরপিনদারা শৈলশিরার পাদদেশে অবস্থান করেছে কালিম্পং শহর, এবং কালিম্পং শহরের অদূরে রয়েছে পেডাং নামক একটি শহর। আর পেডাং হচ্ছে একটি ভুটানি শব্দ, যার অর্থ হচ্ছে ফারগাসের দেশ। প্রাচীনকালে এই পেডং শহরকে সিল্ক রুট হিসাবে ব্যবহার করা হতো। তাহলে এই হচ্ছে দূরপিনদারা শৈলশিরা। এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অবস্থান করেছে চোলা শৈলশিরা। তাহলে কোন শৈলশিরা অবস্থান করেছে, চোলা শৈলশিরা। আর এই চোলা শৈলশিরাতেও বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ অবস্থান করেছে। তাহলে আমরা দেখি সেই পর্বতশৃঙ্গগুলো কি কি রয়েছে। এখানে যে পর্বতশৃঙ্গ রয়েছে সেগুলো হচ্ছে বক্সা, জয়ন্তী, 3 নম্বর হচ্ছে সিঞ্চুলা, সিঞ্চুলা। আগে আমরা কি দেখেছিলাম, দার্জিলিং শৈলশিরায় অবস্থান করেছিল সিঞ্চল, কিন্তু চোলা শৈলশিরাতে অবস্থান করেছে সিঞ্চুলা। তাহলে আমরা এখানে দেখছি যে চোলা শৈলশিরা রয়েছে, তাতে 3টে প্রধান পর্বত রয়েছে, বক্সা, জয়ন্তী এবং সিঞ্চুলা। আর এই পর্বতশৃঙ্গগুলোর উচ্চতা খুবই কম। এর কারণ হচ্ছে আলিপুরদুয়ারে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 500 সেন্টিমিটার। আর এই অত্যাধিক বৃষ্টিপাতের কারণে আলিপুরদুয়ার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পাহাড়গুলো ক্ষয় পেয়ে উচ্চতা কমে গেছে, অর্থাৎ এই অঞ্চলটি একটা ক্ষয়জাত ভূমিরূপে পরিণত হয়েছে। তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে এরপরের দ্বিতীয় কি পয়েন্ট রয়েছিল, পশ্চিমের মালভূমি অঞ্চল। তাহলে আমরা দেখব পশ্চিমের মালভূমি অঞ্চলে কোন কোন পাহাড় রয়েছে এবং তার ভূপ্রকৃতি কীরকম। তাহলে আমরা প্রথমে দেখব যে পশ্চিমের যে মালভূমি রয়েছে সেই মালভূমি কোন কোন জেলায় অবস্থান করেছে। তাহলে পশ্চিমের মালভূমি অবস্থান করেছে সমগ্র পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলার পশ্চিমাংশ, বাঁকুড়া জেলার পশ্চিমাংশ এবং ঝাড়গ্রাম জেলা, অর্থাৎ 5টা জেলার অংশবিশেষ নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত হয়েছে। আর এই পশ্চিমের মালভূমি অঞ্চল ছোটনাগপুর মালভূমির একটি অংশ। তাহলে সেটা কিভাবে, যেমন পশ্চিমের মালভূমির পশ্চিম দিকে বৃহৎ ছোটনাগপুর মালভূমি অবস্থান করেছে,
আর এই বৃহৎ ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকে এই পশ্চিমবঙ্গের পশ্চিম মালভূমি অবস্থান করেছে, অর্থাৎ শেষ প্রান্তে অবস্থান করেছে। আর এই ছোটনাগপুর মালভূমি থেকে বেশ কয়েকটি নদী সৃষ্টি হয়ে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল একটি ক্ষয়জাত মালভূমিতে পরিণত হয়েছে। তবে যে অঞ্চলগুলো অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত, সেইখানে অনুচ্চ কিছু পাহাড় বা মোনাডোনক অবস্থান করেছে। তাহলে আমরা দেখব সেই অনুচ্চ পাহাড়গুলো কোন কোন জেলাতে কি নামে পরিচিত হয়ে রয়েছে, বা কোন কোন জেলাতে কোন কোন পাহাড় অবস্থান করেছে। তাহলে দেখা যাক কোন জেলাতে কোন পাহাড় রয়েছে। যেমন প্রথমে আমরা দেখব হচ্ছে পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে রয়েছে অযোধ্যা পাহাড়। কি আছে? অযোধ্যা পাহাড়। 2 নম্বর রয়েছে পাঞ্চেত পাহাড়। 3 নম্বর রয়েছে বাঘমুন্ডি পাহাড়। তাহলে আমরা এখানে দেখছি পুরুলিয়া জেলাতে প্রধানত 3টে পাহাড় অবস্থান করেছে। একটা হচ্ছে অযোধ্যা, পাঞ্চেত এবং বাঘমুন্ডি। এর মধ্যে অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু কি আছে? গোরগাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ বা সব থেকে উঁচুতম পাহাড়। তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমে যে মালভূমি রয়েছে, সেই সমগ্র মালভূমির মধ্যে উচ্চতম পাহাড় হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু। কি আছে? অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু। তাহলে এই গেল হচ্ছে পুরুলিয়া জেলার পাহাড়। এরপর আমরা দেখব বীরভূম জেলায় কোন কোন পাহাড় অবস্থান করেছে। তাহলে বীরভূম জেলাতে যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলো হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, মামা ভাগ্নে পাহাড় এবং মথুরাখালী পাহাড়। তাহলে বীরভূম জেলাতে 2টো প্রধান পাহাড় রয়েছে। একটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, দ্বিতীয়টা হচ্ছে মথুরাখালী পাহাড়। এছাড়া বাঁকুড়া জেলাতেও কয়েকটা পাহাড় রয়েছে। বাঁকুড়া জেলাতে রয়েছে বিহারীনাথ এবং শুশুনিয়া। তাহলে বীরভূমে আছে মামা ভাগ্নে এবং মথুরাখালী, বাঁকুড়া জেলাতে রয়েছে বিহারীনাথ এবং শুশুনিয়া। আবার ঝাড়গ্রাম জেলাতেও কয়েকটা পাহাড় অবস্থান করেছে। তাহলে দেখি আমরা কোন কোন পাহাড় রয়েছে। ঝাড়গ্রাম জেলাতে রয়েছে বেল পাহাড়। দ্বিতীয় আরেকটি উল্লেখযোগ্য পাহাড় রয়েছে ঝাড়গ্রামে, সেটার নাম হচ্ছে ঠাকুরান। কি আছে? ঠাকুরান। তাহলে আমরা এখানে মালভূমি অঞ্চলের উল্লেখযোগ্য যে পাহাড়গুলো পেয়েছি, সেই পাহাড়গুলো হচ্ছে এরকম, যেরকম পুরুলিয়া জেলাতে অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, বীরভূম জেলাতে মামা ভাগ্নে, মথুরাখালী, বাঁকুড়া জেলাতে বিহারীনাথ, শুশুনিয়া, ঝাড়গ্রামে রয়েছে বেল পাহাড় এবং ঠাকুরান পাহাড়। আর এই সমগ্র মালভূমি অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকা দ্বারা গঠিত এবং অনুর্বর মৃত্তিকা, তাই এখানে চাষবাসের পক্ষে ততটা উপযোগী নয়। তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল। তাহলে এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, অর্থাৎ সমভূমি অঞ্চলের কোন অঞ্চলের ভূপ্রকৃতি কীরকম সে সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে দেখা যাক পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের যে সমভূমি রয়েছে, সেই সমভূমি যে জেলাগুলি নিয়ে গঠিত, সেই জেলাগুলি হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ, দার্জিলিং জেলার দক্ষিণাংশ, সমগ্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম জেলার পূর্বাংশ, বাঁকুড়া জেলার পূর্বাংশ,
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়া। অর্থাৎ এই বৃহত্তম অংশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল অবস্থান করেছে। আর এই সমভূমিকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে, বা পশ্চিমবঙ্গের সমভূমিকে 5টা ভাগে বিভক্ত করে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখব কোন ভাগ কোথায় রয়েছে এবং তার বিশেষত্ব কী। প্রথমে যেই ভাগটা রয়েছে সেই ভাগটা হচ্ছে তরাই এবং ডুয়ার্স। তরাই ও ডুয়ার্স। তাহলে তরাই এবং ডুয়ার্স কাকে বলা হয়? আমরা একটু আগেই দেখেছি পশ্চিমবঙ্গের উত্তরে যে পার্বত্য অঞ্চল রয়েছে তার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। কোন নদী? তিস্তা নদী। আর এই তিস্তা নদীর পশ্চিমের যে অংশ রয়েছে সেই পশ্চিমের অংশকে বলা হয় তরাই। তাহলে পশ্চিমে কোন কোন জেলার অংশ পড়েছে? যেমন জলপাইগুড়ি জেলার কিছু অংশ পড়েছে এবং দার্জিলিং জেলার দক্ষিণ ভাগের শিলিগুড়ি মহকুমা পড়েছে এবং উত্তর দিনাজপুর জেলার উত্তর ভাগের কিছু অংশ পড়েছে। তাহলে আমরা কি দেখছি? দার্জিলিং জেলার দক্ষিণাংশ, জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ এবং উত্তর দিনাজপুর জেলার উত্তরাংশ নিয়ে গঠিত হয়েছে তরাই অঞ্চল। আর তরাই অঞ্চল হচ্ছে নিচু এবং স্যাঁতস্যাঁতে, তাই ধান চাষের পক্ষে উপযুক্ত। এছাড়া জলা জায়গা বলে মাছ চাষও হয়ে থাকে বা মাছও পাওয়া যায় প্রচুর পরিমাণে। আর তিস্তা নদীর পূর্ব প্রান্তে যে অংশ রয়েছে সেই অংশের নাম হচ্ছে ডুয়ার্স। তাহলে আমরা দেখব তিস্তা নদীর পূর্ব পারে কোন কোন জেলার অংশ ডুয়ার্সের মধ্যে পড়েছে। যেমন জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ পড়েছে, কোচবিহার জেলার কিছু অংশ পড়েছে এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশ পড়েছে ডুয়ার্স অঞ্চলের মধ্যে। আর ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দোয়ার বা দরজা। আর এই দোয়ার বা দরজার মাধ্যমে ভুটানে যাওয়া যায়। তাহলে কোথায় যাওয়া যায়? ভুটানে এই ডুয়ার্স বা দোয়ারের মাধ্যমে যাওয়া যায়। আর ডুয়ার্স অঞ্চলে চা চাষের জন্য বিখ্যাত, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে চা চাষ হয়। আর তরাই অঞ্চলে কি চাষ হয়? ধান চাষ হয়। তাহলে এই হচ্ছে উত্তরবঙ্গের যে তরাই এবং ডুয়ার্স অঞ্চল। তাহলে এই গেল প্রথম ভাগ। তারপরের যে ভাগ রয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি। তাহলে আমরা দেখে নিই উত্তরবঙ্গের সমভূমি কোন কোন জেলার অংশ রয়েছে। তাহলে উত্তরবঙ্গের সমভূমি দেখব আমরা। 1 নম্বর পেয়েছি, এবার হচ্ছে 2 নম্বর উত্তরবঙ্গের সমভূমি। উত্তরবঙ্গের সমভূমি কোন কোন জেলার অংশ নিয়ে গঠিত? সমগ্র কোচবিহার জেলা উত্তরবঙ্গের সমভূমির অংশ, জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ এই উত্তরবঙ্গের সমভূমির অংশ, এছাড়া সমগ্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা এই উত্তরবঙ্গের সমভূমির অন্তর্গত। তাহলে কোন কোন জেলা পেলাম? কোচবিহার, জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা নিয়ে উত্তরবঙ্গের সমভূমি গঠিত হয়েছে। তবে বর্তমানে যে উত্তরবঙ্গের সমভূমি অবস্থান করেছে এই অঞ্চলে অনেক আগে একটি হ্রদ অবস্থান করত। তাহলে কি অবস্থান করত? হ্রদ। এর পশ্চিম প্রান্তে ছিল ছোটনাগপুর মালভূমি এবং পূর্ব প্রান্তে ছিল তোমার মেঘালয় মালভূমি। অর্থাৎ ছোটনাগপুর এবং মেঘালয় মালভূমির মাঝখানে ছিল হ্রদ এবং দীর্ঘদিন ধরে এই ছোটনাগপুর মালভূমি থেকে ক্ষয়জাত পদার্থ এবং মেঘালয় মালভূমি থেকে ক্ষয়জাত পদার্থ এই হ্রদে সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে একসময় উঁচু নিচু ঢেউ খেলানো এক সমভূমির সৃষ্টি হয়। আর এই সমভূমি হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি। আর এই উত্তরবঙ্গের সমভূমিকে আঞ্চলিকভাবে 3টে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখব সেই আঞ্চলিক 3টে ভাগ কি রয়েছে। তাহলে আঞ্চলিকভাবে প্রথম যে ভাগ রয়েছে, প্রথম ভাগ হচ্ছে তাল। কি আছে? তাল।
তাহলে উত্তরের সমভূমিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, আর তার প্রথম ভাগ হচ্ছে তাল। তাহলে তাল কোন কোন জেলার অংশ নিয়ে গঠিত? পরীক্ষায় খুব আসে, তাই আমাদের একদম মনে রাখতে হবে তাল কোন কোন অংশকে বলা হয়। যেমন সমগ্র কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ এবং উত্তর দিনাজপুর জেলার উত্তরাংশ নিয়ে গঠিত হয়েছে তাল। তাহলে কোন কোন জেলা পেয়েছি? সমগ্র কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ এবং উত্তর দিনাজপুর জেলার উত্তরাংশ। এছাড়া রয়েছে মালদা জেলার পশ্চিমাংশ। তাহলে 4টে জেলার অংশ নিয়ে গঠিত হয়েছে তাল। আবার বলছি, সমগ্র কোচবিহার, জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ, উত্তর দিনাজপুর জেলার উত্তরাংশ এবং মালদা জেলার পশ্চিমাংশ নিয়ে গঠিত হয়েছে তাল। আর এই তাল অঞ্চলে পাললিক শিলা লক্ষ্য করা যায় এবং মোটামুটি উর্বর মৃত্তিকা চাষের ক্ষেত্রে উপযোগী। দ্বিতীয় যে আঞ্চলিক বিভাগ রয়েছে তার নাম হচ্ছে বরেন্দ্রভূমি। কি আছে? বরেন্দ্রভূমি। তাহলে বরেন্দ্রভূমি কোন জেলার কোন অংশ নিয়ে গঠিত? বরেন্দ্রভূমির মধ্যে পড়েছে সমগ্র দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার দক্ষিণাংশ এবং মালদা জেলার পূর্বাংশ। অর্থাৎ এই অঞ্চলটা নিয়ে গঠিত হয়েছে বরেন্দ্রভূমি। তাহলে আবার বলছি, সমগ্র দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলার দক্ষিণাংশ এবং মালদা জেলার পূর্বাংশ নিয়ে গঠিত হয়েছে বরেন্দ্রভূমি। কি রয়েছে? বরেন্দ্রভূমি। আর এই বরেন্দ্রভূমিতে সাধারণত ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। আর ল্যাটেরাইট মৃত্তিকা অনুর্বর প্রকৃতির, তার চাষবাসে অতটা উন্নত নয়। তাহলে বরেন্দ্রভূমিতে কোন মৃত্তিকা? ল্যাটেরাইট মৃত্তিকা এবং প্রাচীন পলিমাটি। আমাদের মনে রাখতে হবে বরেন্দ্রভূমিতে প্রাচীন পলিমাটি এবং ল্যাটেরাইট মাটি লক্ষ্য করা যায়। এবং তাল অঞ্চলে তোমার নবীন এবং প্রাচীন উভয় ধরনের পলিমাটি রয়েছে। আর 3 নম্বর যে আঞ্চলিক বিভাগ রয়েছে তার নাম হচ্ছে দিয়ারা। তাহলে দিয়ারা কোন জেলার অংশ? মালদা জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়েছে দিয়ারা। তাহলে মালদা জেলার দক্ষিণাংশ নিয়ে দিয়ারা নামক অঞ্চল গঠিত হয়েছে। আর এই দিয়ারা কালী নদীর উপকূলে অবস্থান করেছে এবং প্রত্যেক বছর এখানে পলি সঞ্চিত হয়। অর্থাৎ দিয়ারা হচ্ছে নবীন পলি দ্বারা গঠিত অঞ্চল, তাই চাষবাসের ক্ষেত্রে খুবই উপযুক্ত। তাহলে আমরা এখানে কি দেখলাম? বরেন্দ্রভূমি প্রাচীন পলি এবং ল্যাটেরাইট মাটি, চাষবাসে উপযুক্ত নয়। দিয়ারা নবীন উর্বর পলিমাটি, চাষবাসের ক্ষেত্রে খুবই উপযুক্ত। আর তাল যে অঞ্চলটা রয়েছে উত্তর দিনাজপুরের উত্তরাংশ, জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ এবং সমগ্র কোচবিহার জেলা, এই অঞ্চলগুলোতে নিচু ভূমি লক্ষ্য করা যায় এবং মাঝে মাঝে খাল, বিল, পুকুর, জলা অবস্থান করেছে। এই কারণেই এই অঞ্চলের নাম হয়েছে তাল। তাহলে আমাদের গেল হচ্ছে উত্তরের সমভূমি। তাহলে আমরা 2টো পয়েন্ট আলোচনা করেছি পশ্চিমবঙ্গের সমভূমির মধ্যে। একটা হচ্ছে তরাই এবং ডুয়ার্স, 2 নম্বর হচ্ছে উত্তরের সমভূমি। তাহলে তৃতীয় যে পয়েন্ট রয়েছে, তৃতীয় পয়েন্ট দেখব আমরা কি রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাঢ় অঞ্চল। কি আছে? রাঢ় অঞ্চল। তাহলে রাঢ় অঞ্চল কোন কোন জেলায় অবস্থান করেছে আমরা দেখে নিই। আমরা এর আগে দেখেছি পশ্চিমের মালভূমি অঞ্চল। আর এই পশ্চিমের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে যে অঞ্চলটা অবস্থান করেছে তাকে বলা হয় রাঢ় অঞ্চল। আমরা এখানে দাগ কেটে দেখাচ্ছি, এটা হচ্ছে রাঢ় অঞ্চল। তাহলে রাঢ় অঞ্চলের মধ্যে কোন কোন জেলা রয়েছে আমরা দেখি। বীরভূম জেলার পূর্বাংশ, বর্ধমান জেলার পশ্চিমাংশ, বাঁকুড়া জেলার পূর্বাংশ, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমাংশ, মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ নিয়ে তোমার রাঢ় অঞ্চল গঠিত হয়েছে। তাহলে আবার বলছি অঞ্চলগুলো: মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, বীরভূম জেলার পূর্বাংশ,
বাঁকুড়া জেলার পূর্বাংশ, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমাংশ নিয়ে তোমার রাঢ় অঞ্চল গঠিত হয়েছে। আর রাঢ় অঞ্চলে তোমার মালভূমি থেকে সৃষ্ট নদী প্রবাহিত হয়েছে, তাই মালভূমি থেকে ল্যাটেরাইট মৃত্তিকা এসে এখানে জমা হয়েছে। তাই রাঢ় অঞ্চলের মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। আর ল্যাটেরাইট মৃত্তিকা সাধারণত অনুর্বর মৃত্তিকা, তাই কৃষিকার্যের পক্ষে অতটা উন্নত নয়। তাহলে রাঢ় অঞ্চল কি আছে? লাল মাটির দেশ, যেহেতু ল্যাটেরাইট মৃত্তিকার অঞ্চল বা ল্যাটেরাইট মৃত্তিকা সমগ্র অঞ্চলে লক্ষ্য করা যায়, তাই একে কী বলা হয়? লাল মাটির দেশ। তাহলে গেল হচ্ছে রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চলের পরে 4 নম্বর রয়েছে বদ্বীপ সমভূমি। 4 নম্বর কি আছে? বদ্বীপ সমভূমি। তাহলে বদ্বীপ সমভূমি কোথায় অবস্থান করেছে? রাঢ় অঞ্চলের পূর্ব দিকে যে জেলাগুলো অবস্থান করেছে সেই সমস্ত জেলাগুলোই হচ্ছে বদ্বীপ সমভূমির অন্তর্গত। তাহলে আমরা দেখি কোন কোন জেলা রয়েছে। যেমন মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ, সমগ্র নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলার পূর্বাংশ, সমগ্র হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর জেলার পূর্বাংশ, সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা, সমগ্র হাওড়া জেলা, সমগ্র দক্ষিণ 24 পরগনা, সমগ্র উত্তর 24 পরগনা। তাহলে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে। আর এই বদ্বীপ সমভূমিতে উর্বর পলিমৃত্তিকা লক্ষ্য করা যায়, তাই এখানে চাষবাস খুব ভালো হয়। আবার এই বদ্বীপ সমভূমিকে 3টে ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখব বদ্বীপ সমভূমির 3টে ভাগ কী রয়েছে। তাহলে বদ্বীপ সমভূমির কী ভাগ রয়েছে? 3টে। 1 নম্বর হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। মৃতপ্রায় বদ্বীপ। তাহলে মৃতপ্রায় বদ্বীপ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ, সমগ্র নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলার উত্তরাংশ। তাহলে এই অঞ্চলটা নিয়ে গঠিত হয়েছে মৃতপ্রায় বদ্বীপ এবং বর্ধমান জেলার কিছুটা পড়েছে, পূর্বাংশ পড়েছে। এটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, অর্থাৎ এই অঞ্চলের বদ্বীপ গঠনের কাজ অনেক দিন আগে শেষ হয়েছে। তাই এই মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলে মাঝে মাঝে খাল, বিল, পুকুর, জলাশয় লক্ষ্য করা যায় এবং প্রায় মজে গেছে সেই রকম খাল, বিল, পুকুর এখানে রয়েছে। দ্বিতীয় ভাগ হচ্ছে পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ। তাহলে পরিণত বদ্বীপ কোন কোন জেলায় অবস্থান করেছে? তাহলে পরিণত বদ্বীপ হচ্ছে বর্ধমান জেলার পূর্বাংশ, সমগ্র হুগলি, সমগ্র হাওড়া, উত্তর 24 পরগনার দক্ষিণাংশ এবং দক্ষিণ 24 পরগনার উত্তরাংশ এবং কলকাতা নিয়ে গঠিত হয়েছে পরিণত বদ্বীপ। তাহলে আবার বলছি কোন কোন অঞ্চল? পূর্ব বর্ধমানের পূর্বাংশ, সমগ্র হুগলি, সমগ্র হাওড়া, সমগ্র কলকাতা, উত্তর 24 পরগনার দক্ষিণাংশ এবং দক্ষিণ 24 পরগনার উত্তরাংশ নিয়ে তোমার এই পরিণত বদ্বীপ গঠিত হয়েছে। পরিণত কেন বলা হয়েছে? কারণ কিছুকাল আগে এই বদ্বীপের গঠন কার্য সম্পূর্ণ হয়েছে। 3 নম্বর রয়েছে সক্রিয় বদ্বীপ। সক্রিয় বদ্বীপ অর্থাৎ যে বদ্বীপের গঠন কার্য এখনো চলছে সেই বদ্বীপকে বলা হয় সক্রিয় বদ্বীপ। তাহলে সক্রিয় বদ্বীপ বলতে এই দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণাংশ অর্থাৎ সুন্দরবন এরিয়া হচ্ছে সক্রিয় বদ্বীপের অংশ। যেমন এখানে কিছু দ্বীপ রয়েছে, ঘোড়ামারা, লোহারদাগা ইত্যাদি, গঙ্গাসাগর দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলোর গঠন কার্য বর্তমানেও চলছে, অর্থাৎ এর আয়তন ক্রমশ পলিসঞ্চিত হয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই এটা হচ্ছে তোমার সক্রিয় বদ্বীপ। এক কথায় বলা যায় সুন্দরবন অঞ্চল সক্রিয় বদ্বীপের উদাহরণ। তাহলে এই গেল হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তাহলে পশ্চিমবঙ্গের সমভূমিকে কটা ভাগে ভাগ করা হয়েছিল? 5টা ভাগে। 5টা ভাগের মধ্যে আমরা 4টে পয়েন্ট পড়েছি: তরাই ডুয়ার্স, উত্তরের সমভূমি, রাঢ় অঞ্চল এবং বদ্বীপ সমভূমি। 5 নম্বর রয়েছে যেটা, সেটা হচ্ছে উপকূলীয় সমভূমি। কি আছে? উপকূলীয় সমভূমি।
5 নম্বর লিখে দিই আমরা, উপকূলীয় সমভূমি। আর উপকূলীয় সমভূমি পূর্ব মেদিনীপুরের যে দক্ষিণাংশ রয়েছে 5 থেকে 10 কিলোমিটার চওড়া, যেটা তোমার হলদি নদী থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত, সেই অঞ্চলকে বলা হয় উপকূলীয় সমভূমি। আর এই উপকূলীয় সমভূমি বালুকা দ্বারা গঠিত, তাই এখানে মাঝে মাঝে বালিয়াড়িও লক্ষ্য করা যায়, তবে বালি দ্বারা গঠিত বলে চাষবাসের ক্ষেত্রে অতটা উন্নত নয়। তাহলে এই হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ। ক্লাস এখানেই শেষ করাচ্ছি। সবাইকে ধন্যবাদ।